সংবিধান প্রণয়ন। ভারতের সংবিধান প্রণয়ন। তো ফার্মিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, সেটা হলো ভারতের সংবিধান প্রণয়ন। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আর এই পার্টটা অনেকটা বড় আছে। যদি সম্ভব হয় একটার মধ্যে করব, আর না হলে পার্ট করে করব। তো স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য ক্রমবর্ধমান প্রত্যাশা ও চাহিদা এবং আন্দোলনের ফলশ্রুতি হিসাবে 1946 খ্রিস্টাব্দে ওই উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস পেলাম কি, 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়। কেন? স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য ক্রমবর্ধমান প্রত্যাশা ও চাহিদা এবং আন্দোলনের ফলশ্রুতির হিসাবে ওই গণপরিষদেই ভারতে বর্তমান সংবিধান প্রণয়ন করে। তো ভারতের বর্তমান গণপরিষদ মানে বর্তমান যে সংবিধান আছে সেটাকে প্রণয়ন করেন গণপরিষদ। ভারতের সংবিধান প্রণয়নের প্রেক্ষাপটে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাগে আলোচনা করা হয়েছে। চলো ডিসকাস করে দেখি। সংবিধান প্রণয়নের জন্য কংগ্রেস দলের গণপরিষদ গঠনের দাবি। তো ভারতের স্বাধীনতা আসন্ন এই প্রত্যয় থেকে বিংশ শতকের 3 দশক থেকে স্বাধীন ভারতের উপযোগী সংবিধান প্রণয়নের দাবি ও প্রত্যাশা ক্রমশ শক্তিশালী হতে থাকে। কি? স্বাধীন ভারতের আসন্ন এই প্রত্যয় থেকে বিংশ শতকের 3 দশক থেকে স্বাধীন ভারতের উপযোগী সংবিধান প্রণয়নের দাবি ও প্রত্যাশা ক্রমশ শক্তিশালী হতে থাকে। 1933 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব উত্থাপন করেন। তো 1933 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কী করেছে? একটি শ্বেতপত্র মানে হোয়াইট পেপার প্রকাশ করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু 1934 খ্রিস্টাব্দে সারা ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে গৃহীত প্রস্তাব জোর দিয়ে বলা হয় যে সংবিধান প্রণয়নের জন্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠন ছাড়া অন্য কোনো প্রস্তাব কংগ্রেসের কাছে গ্রহণযোগ্য নয়। এই কী করেছে তখন গণপরিষদ গঠনের জন্য ব্রিটিশ সরকার হোয়াইট পেপারের মানে প্রকাশ করেছে। কিন্তু এই যে কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেস তারা বলেছে কি যে না, আমাদের সংবিধান প্রণয়নের জন্য প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার দরকার। আমরা এই প্রাপ্তবয়সের ভোটাধিকার ছাড়া মানে ভোট ছাড়া অন্য কোনো মানে এই যে কন্ডিশনে রাজি না। কংগ্রেস গৃহীত সিদ্ধান্তে বলা হয় শ্বেতপত্রের একমাত্র সন্তোষজনক বিকল্প হলো প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংবিধান সভা বা গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়ন। মানে কংগ্রেস কথা বলেছে যে ইংরেজদের যে তৈরি শ্বেতপত্র তার থেকে বেটার হলো কি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কংগ্রেস কমিটির লখনৌ অধিবেশনে দৃঢ়ভাবে বলা হয় যে বিদেশি শক্তি কর্তৃক চাপিয়ে দেওয়া কোনো সংবিধান ভারতের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে না। কবে? 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কংগ্রেস কমিটির লখনৌ অধিবেশনে, কোথায়? লখনৌ অধিবেশনে খুব স্ট্রিক্টলিভাবে বলা হয়েছে যে ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা চায় না। তাই সেখানেও সংবিধান প্রবর্তনের জন্য গণপরিষদের গঠনের দাবি উত্থাপিত হয়েছিল। 1937 খ্রিস্টাব্দে মার্চ মাসের অধিবেশনেও সারা ভারত কংগ্রেস কমিটি জানিয়ে দেয় যে গণপরিষদ গঠনের দাবিকে সামনে রেখেই 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মানে
1937 খ্রিস্টাব্দে মার্চ মাসে যে অধিবেশন হয়েছিল, ওই অধিবেশনে কংগ্রেস বলে দেয় যে আমরা যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন তৈরি করেছিল বা ভারত শাসন আইনের সিস্টেমে চলছিল, ওইটাই কিন্তু গণপরিষদ গঠনের জন্যই কিন্তু তারা করছিল। আর ওই নির্বাচনের ফলাফল ভিত্তিতে কংগ্রেস অধিকাংশ প্রদেশে ক্ষমতাসীন হয়। মানে ওই নির্বাচনের এই যে কংগ্রেসের এরকম দৃঢ়তা, কংগ্রেসের যে এরকম সিস্টেমভাবে কথা বলছে, এরকমভাবে চলছে, তো ওই নির্বাচনের পর থেকে কিন্তু কংগ্রেস একটা আস্তে আস্তে ক্ষমতাসীনে বা ক্ষমতার দিকে বা ক্ষমতা আনয়নের দিকে যে চলে যাচ্ছিল। স্বভাবতই ধরে নেওয়া যায় যে নির্বাচক মণ্ডলীর বিপুল অংশ স্বাধীন ভারতের সংবিধান তৈরির জন্য প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের দাবিকে সমর্থন করেছে। এই যে এত স্ট্রিক্টলি সব কিছু ফলো করা হচ্ছে, কংগ্রেসের এত চেষ্টা, তারপর কি হয়েছে যে না, প্রাপ্তবয়স্ক ভোটের মাধ্যমেই গণপরিষদের সদস্য নিয়োগ করা হবে। তো সেদিকে সংবিধান তৈরির জন্য যে একটা সিস্টেম, সেদিকে এই দাবিকে সমর্থন করা হয়েছে। 1939 খ্রিস্টাব্দেও কংগ্রেস প্রাপ্তবয়স্ক ভোটের ভিত্তিতে গণপরিষদের গঠনের দাবিতে প্রস্তাব গ্রহণ করেন। তো এই যে গণপরিষদ গঠনের জন্য যে কংগ্রেস বারবার যে প্রত্যেকটা সনে প্রত্যেকটা তারিখে কি বলেছে যে আমরা যদি গণপরিষদ গঠন করি তাহলে একমাত্র প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতেই করব, নাহলে কিন্তু করব না। এখন পড়লাম কি কংগ্রেসদের বক্তব্য, এখন আসছে মুসলিম লীগের বক্তব্য। মুসলিম লীগ সাধারণভাবে ভারতীয়দের দ্বারা সংবিধান প্রণয়নের বিরোধী ছিল না। মুসলিম লীগ সাধারণভাবে ভারতীয়দের দ্বারা সংবিধান প্রণয়নে কোনো বিরোধী করছিল না, কিন্তু এই দল ইংরেজ সরকারের কাছে নিশ্চয়তা দাবি করে যে লীগের সঙ্গে পরামর্শ না করে ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না। তো এই যে মুসলিম লীগ সাধারণভাবে ভারতের দ্বারা কি বলেছে যে মুসলিম লীগরা ভারতীয়দের দ্বারা যে তৈরি সংবিধান, ওইখানে তারা বিরোধী করছিল না, কিন্তু ইংরেজ সরকারের কাছে তাই এই মুসলিম লীগ একটাই আবেদন রেখেছে, যদি কোনো স্টেপ নাও ভবিষ্যতে তাহলে কিন্তু মুসলিম লীগের সঙ্গে অবশ্যই একটা বৈঠক করতে হবে, না হলে কিন্তু আমরা মানব না। জিন্নাহ সাহেব সংবিধানের জন্য গান্ধীজির হঠাৎ গজিয়ে ওঠা স্নেহকে তীব্র সমালোচনা করে আশঙ্কা প্রকাশ করে যে বর্তমান অবস্থায় গণপরিষদ গঠন করলে তা হবে কংগ্রেসের দ্বিতীয় ও বৃহত্তর সংস্করণ। জিন্নাহ সাহেব বলেছেন যে সংবিধান গঠনের জন্য এই যে গান্ধীজি হঠাৎ তার মধ্যে যে একটা গজিয়ে উঠছে স্নেহ, এটাকে তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যদি এখন গণপরিষদ গঠনের দিকে যে একটা সিস্টেম কংগ্রেস বলছে সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে এটা হবে কংগ্রেসের দ্বিতীয় এবং সর্ববৃহৎ সংস্করণ। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠন হলেও সুনিশ্চিতভাবে সেখানে কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠ থাকবে এবং এটাই ছিল মুসলিম লীগের আপত্তির প্রধান কারণ। তারপর ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। এখন ব্রিটিশ সরকার কী প্রতিক্রিয়া করেছে? 1940 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তৎকালীন ভাইসরয় লিন লিথগো ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পরেই নতুন সংবিধানের রূপরেখা স্থির করার জন্য ভারতীয় জাতীয় জীবনের প্রধান প্রধান উপাদানের প্রতিনিধিমূলক একটি সংস্থা গঠনের সম্মতি দিচ্ছে। এই বিবৃতি ইতিহাসে আগস্ট অফার নামে পরিচিত। তো 1940 খ্রিস্টাব্দে কী হয়েছে, তৎকালীন সময় যে ভাইসরয় ছিল, ঠিক আছে, ভাইসরয় ছিল, নাম হলো লিন লিথগো। সে ঘোষণা করেছে যে বিশ্বযুদ্ধের পর, কোন বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ঠিক আছে, তো তারা একটা সংবিধান তৈরি করবে যার মাধ্যমে ভারতীয় জনগণরা সিস্টেমভাবে সুস্থিরভাবে চলতে পারবে। তো এটাকে কি বলা হয়? আগস্ট অফার বলে সবাই জানে, ঠিক আছে। তো দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশ সরকার কংগ্রেসের সমর্থন পাওয়ার উদ্দেশ্য নিয়ে এই বিবৃতি দিয়েছিল। কংগ্রেস যাতে ব্রিটিশ সরকারকে সহায়তা করে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করতে, তার জন্যই ব্রিটিশ সরকার এরকম একটা ঘোষণা দিয়েছিল। এই প্রেক্ষাপটে তারা স্ট্যাফোর্ড
ক্রিপস নামে একজন ক্যাবিনেট সদস্যকে একটি প্রস্তাব সহ ভারতে পাঠান। মানে এর জন্যই একজন মানুষ বা একজন ব্যক্তি যার নাম হলো স্ট্যাফোর্ড ক্রিপস তাকে ক্যাবিনেট সদস্য হিসেবে ভারতে পাঠান। ওই প্রস্তাবকে ক্রিপস প্রস্তাব বলে অভিহিত করা হয়। মানে স্ট্যাফোর্ড ক্রিপসের নামে এটা তৈরি হয়, তার জন্য এর নাম দেওয়া হয় ক্রিপস প্রস্তাব। এই প্রস্তাবে সার কথা ছিল যুদ্ধ শেষ হওয়ার পরেই ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটা নির্বাচন সংস্থা গঠন করার প্রতিশ্রুতি। মানে এই প্রস্তাবে এক কথা ছিল যখনই যুদ্ধ শেষ হবে তখন ভারতের জন্য একটা নতুন একটা অ্যাসেম্বলি, একটা কনস্টিটিউশন তৈরি করা হবে। এই প্রস্তাবে ব্রিটিশ সরকার ভারতবাসীর স্বাধীনতা অধিকার, সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত সংস্থা গঠনের অধিকারকে সর্বপ্রথম স্বীকার করে। যদি তারা মানে এত কিছু করার পিছনে একটাই উদ্দেশ্য যে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যদি কংগ্রেসরা তাদের সাথে দেয়, ব্রিটিশ সরকারের সাথে দেয়, তাহলে কি করবে ক্রিপস? সে একটা নতুন সংবিধান গঠন করবে যেখানে ভারতের স্বাধীনতা অধিকার থাকবে, যেখানে সংবিধান প্রণয়নে নির্বাচিত সংস্থা গঠনের ক্ষেত্রে এই যে ক্রিপসের অধিকার ভারতবর্ষের অধিকার সর্বপ্রথম স্বীকার করা হবে। যদিও আগস্ট প্রস্তাব থেকে ক্রিপস প্রস্তাব কিছুটা উন্নত, তা সত্ত্বেও এই প্রস্তাবকে যথেষ্ট ও সন্তোষজনক বলে মনে করা হয়নি। তাই কংগ্রেস 1942 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনে ওই ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেন যে সংবিধান প্রণয়নের জন্য কেবলমাত্র মানে মানুষের ভোটারদের মাধ্যমে, মানে প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে আমরা গণপরিষদ গঠন করব। তো এই এরকম দাবি অবশেষে ব্রিটিশ সরকার 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মধ্য দিয়ে চূড়ান্তভাবে মেনে নেয়। মানে এত কিছু করার পর কংগ্রেস যে একটি কথার মধ্যে আটকে ছিল, তার ফলে কি হয় 1946 খ্রিস্টাব্দে এই যে ব্রিটিশ আসে, সেই ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে সেটাকে মানতে রাজি হয়। তো আজকের জন্য এই যে ভারতের সংবিধান প্রণয়ন, এখান থেকে যে আলোচনা করলাম 3টা পার্ট, ঠিক আছে, 3টা পার্টের আলোচনা আজকের জন্য সাফিসিয়েন্ট। তো আমি বলবো এই 3টা পার্ট ভালো করে বারবার দেখে নাও, পারলে লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আমি এখন থেকে আর কোনো রিকোয়েস্ট করব না, কারণ রিকোয়েস্ট করে কোনো লাভ হয় না। তো যাদের জন্য পরিশ্রম তারাই সেখানে পরিশ্রমের মধ্যে উৎসাহ দেখায় না। তো কোনো সমস্যা নেই, কাজ করে যাব। যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে, তাহলে নতুন ভিডিও আপলোড করলে তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।